ফ্রিডম পার্ট 4 ইংলিশ সাবজেক্টে এসএলএসটি 2025 এই সিরিজে আমরা কন্টিনিউ করছি 11-12 এর সিলেবাসের অন্তর্গত জর্জ বার্নার্ড শয়ের ফ্রিডম নিয়ে। এর আগে ফ্রিডমের উপরে আমি যথারীতি 3টে ক্লাস করিয়েছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে, না হলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। সমস্ত ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও পরীক্ষা সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো আলোচনা থাকলে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং যারা যারা ডিটেইলস নোটস এবং পিডিএফস এর জন্য যোগাযোগ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যুক্ত হতে পারো। অল নোটস আর চার্জেবল। এছাড়াও তোমরা বিভিন্ন মক টেস্ট সিরিজও পারচেস করতে পারো, যেখানে প্রত্যেকটি বিষয়ের প্র্যাকটিসের জন্য থাকছে 10 সেট করে এমসিকিউজ। যারা যারা নিতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এর আগে পর্যন্ত আমরা যা যা দেখেছিলাম সেখানে যে বিষয় নিয়ে আলোচনা করেছিল সেগুলোকে যদি সংক্ষেপে আলোচনা করি সেটা এভাবে দাঁড়াবে যে সবার প্রথমে আমরা দেখেছিলাম বলেছিল পরম স্বাধীনতা একটা ভ্রম, পরম স্বাধীনতা বলে কিছু হয় না। দ্বিতীয়ত তিনি মহিলাদের যে ডুয়াল এনস্লেভমেন্ট, দ্বিগুণ দাসত্ব, সেটা বলেছিলেন। তৃতীয়ত তিনি ইলেকশন সিস্টেমের যে মেশিনারি, ইলেকশন সিস্টেমের যে যান্ত্রিকতা, ইলেকশন সিস্টেমের যে হলনেস সেটা তুলে ধরেছিলেন। এবং তিনি বলেছিলেন যে কিভাবে মিডিয়া ফলস স্লোগান দিয়ে আমাদেরকে বোকা বানায় ইলেকশনের নামে। তারপরে তিনি ন্যাচারাল স্লেভারি এবং আনন্যাচারাল স্লেভারি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন ন্যাচারাল স্লেভারি আমরা খুবই পছন্দ করি, আমরা সেটা আনন্দে করি, কিন্তু ন্যাচারাল স্লেভারির অপোজিট হচ্ছে আনন্যাচারাল স্লেভারি। এবং এই আনন্যাচারাল স্লেভারি মূল কারণ হচ্ছে এই ধরনের অসন্তোষের। তাই তিনি কার্ল মার্কস, থমাস মোর এদের সবার রেফারেন্স টেনে বলেছেন যদি আমরা একটি সুস্থ, শান্তিপূর্ণ, স্থিতিশীল সমাজ চাই তাহলে আমাদেরকে এই সমাজ থেকে সম্পূর্ণরূপে সেই আনন্যাচারাল স্লেভারি, মানুষের দ্বারা মানুষের শোষণ সম্পূর্ণরূপে বাদ দিতে হবে, ধুয়ে মুছে শেষ করে দিতে হবে, না হলে আমরা কিন্তু শান্তিপূর্ণ সমাজ কখনোই পাবো না। তাই তো এই সমস্ত কিছুই তিনি আলোচনা করেছিলেন যা আমরা এতদূর পর্যন্ত দেখেছিলাম। তো এরপরে কি নিয়ে বলছেন দেখো, ন্যাচারালি স্বাভাবিকভাবেই দ্য মাস্টার ক্লাস, সেই প্রভুদের ক্লাস, থ্রু ইটস পার্লিয়ামেন্ট তাদের সংবিধানের দ্বারা, অ্যান্ড স্কুলস এবং স্কুলগুলোর দ্বারা, অ্যান্ড নিউজ পেপার্স এবং ওই সংবাদপত্রের দ্বারা, মেক্স দ্য মোস্ট ডেসপারেট এফোর্ট, মরিয়া প্রচেষ্টা চালায়, মানে সব থেকে বেশি প্রচেষ্টা চালায়, মরিয়া হয়ে প্রচেষ্টা চালায়, টু প্রিভেন্ট প্রতিহত করতে বা বাধা দিতে, আমাদেরকে ফ্রম রিয়েলাইজিং এটা অনুভব করা থেকে, আওয়ার স্লেভারি আমাদের দাসত্ব। তিনি এখানে বলছেন যে স্বাভাবিকভাবেই যেহেতু মাস্টার ক্লাস লেবার ক্লাসকে শোষণ করছে, তাহলে তারা এই জিনিসটাকে আমরা যাতে না রিয়েলাইজ করতে পারি, মানে যে লেবার ক্লাস তারা যাতে না এটা রিয়েলাইজ করতে পারে যে তাদের শোষণ হচ্ছে, তারা কি করে মরিয়া প্রচেষ্টা চালায় সেটা যাতে তারা না রিয়েলাইজ করতে পারে। কিসের দ্বারা? পার্লিয়ামেন্ট, সংবিধানের দ্বারা, স্কুল বিদ্যালয়ের দ্বারা এবং নিউজপেপারের দ্বারা, সংবাদপত্রের দ্বারা। মানে নিউজ পেপারগুলো বাড়িয়ে চাড়িয়ে বলে যে আপনারাই তো ভোট দিয়ে সরকার করেছেন, এটা আপনাদেরই ভোটের ফল, আপনাদের ভোটেই এই সমস্ত কিছু হয়েছে। মানুষকে ইমপ্রেস করে দেয় যেন। স্কুল শিক্ষাতেও আমাদেরকে সেটাই বলা হয় যে পড়াশুনো করে আমাদেরকে অনেক টাকা রোজগার করতে হবে, নিজের জীবন নিজেদেরকে চালাতে হবে। ফলে রোজগার করতে গিয়ে আমরা কি করছি? সেই মাস্টারদের ভৃত্য হয়ে যাচ্ছি, তাদের স্লেভ হয়ে যাচ্ছি, তাদের স্লেভারি করছি। বড় বড় যে কোনো জায়গাতেই কাজ করতে গিয়ে আমরা সেই মাস্টারদের আন্ডারে কাজ করছি, মানে সেই তো স্লেভ হচ্ছি। এবং পার্লিয়ামেন্ট এবং সংবিধানের সেই রুলেই যেন রয়েছে, হ্যাঁ আমাদেরকে কাজ করতে হবে, কাজ করতে গেলে তো একটা কোনো সংস্থার আন্ডারেই আমাদেরকে ঢুকতে হবে, তার মানে সেখানে তো নিশ্চয়ই একজন রয়েছে সংস্থার মাথায়, সে তো মাস্টার। তাহলে সেখানে আমরা তো ভৃত্যগিরিই করছি, আমরা তো সেখানে কাজের লোকই। তাহলে আমাদের সংবিধানেও এই নিয়মই রয়েছে এবং এটাই আমাদেরকে শিক্ষার মাধ্যমে স্কুলগুলোতেও শেখানো হয় ছোট থেকে, এবং নিউজ পেপারও আমাদেরকে এভাবেই বাড়িয়ে চাড়িয়ে বলে বোকা বানায়। তাই এইগুলো যে সেই মানুষগুলো যাতে তাদের শোষণটা না অনুভব করতে পারে সেটার একটা মিডিয়াম হিসেবে এইগুলো কাজ করছে। এটা কাদের দ্বারা হচ্ছে? সেই মাস্টার ক্লাসদের দ্বারা। তারা যেন মরিয়া হয়ে এগুলোর দ্বারাই প্রচেষ্টা চালাচ্ছে যে ওরা যেন বুঝতে না পারে যে ওদের শোষণ হচ্ছে। এটাই এখানে বোঝাতে চেয়েছেন যে সেই মাস্টার ক্লাস এই সমস্ত কিছুর দ্বারা, স্কুল, নিউজপেপার, পার্লামেন্টসের দ্বারা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যাতে আমরা না বুঝতে পারি আমাদের এই স্লেভারিটা। ফ্রম আওয়ার আর্লিয়েস্ট ইয়ার্স, আর্লিয়েস্ট একদম প্রথম দিকের, যে আমাদের একদম প্রথম দিকের বছরগুলি, আমরা হই টট, মানে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়, দ্যাট যে আওয়ার কান্ট্রি আমাদের দেশ, ইজ
হয় দ্য ল্যান্ড অফ দ্য ফ্রি, স্বাধীনদের ল্যান্ড, স্বাধীনদের ভূমি। তাহলে ইতিহাস থেকে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয় যে আমাদের এই কান্ট্রি কিন্তু স্বাধীনদের ভূমি, স্বাধীনদের জায়গা, মানে আমরা স্বাধীন। ইতিহাস পড়ে আমরা এটাই জানি, কারণ ইতিহাস থেকে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়। আর্লিয়েস্ট ইয়ার্স মানে একদম ছোটবেলা থেকে, বা মনুষ্য সমাজের ইতিহাস থেকে, মানে সব দিনই তো এটাই চলে আসছে। ছোট থেকে আমরা স্কুলে যাই, সেখানে শিক্ষা গ্রহণ করি, ইতিহাসে কি শিখি যে আমাদের দেশ, মানে এখানে জীবিশ ইংল্যান্ডের কথা বলেছে, তাদের যে হিস্ট্রি, তাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে যে বাচ্চারা ছোট থেকে কি শিখছে যে তাদের ওই কান্ট্রি নাকি ল্যান্ড অফ ফ্রি, স্বাধীনদের ভূমি, স্বাধীনদের দেশ। অ্যান্ড দ্যাট আওয়ার ফ্রিডম, এবং আমাদের এই স্বাধীনতা ওয়াজ ওন ফর আস, আমাদের জন্য ওন যেটা হয়েছে বা জয়লাভ করা হয়েছে বাই আওয়ার ফোর ফাদার্স, আমাদের পূর্বপুরুষদের দ্বারা। হোয়েন, যখন দে মেড কিং জন সাইন ম্যাগনা কার্টা বা চার্টা। তো দেখো এখানে জীবিশ বলেছেন যে আর্লিয়েস্ট ইয়ার্সে, ফ্রম আওয়ার আর্লিয়েস্ট ইয়ার্স, মানে আমাদের একদম ছোট থেকে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয় যে আমাদের এই দেশ একটা স্বাধীন কান্ট্রি, স্বাধীন দেশ, স্বাধীনদের দেশ। তার মানে আমরা হচ্ছি ফ্রি। কেন ফ্রি? কারণ আমাদের ফোর ফাদার্সরা, আমাদের পূর্বপুরুষরা আমাদের আজকের এই যে স্বাধীনতাটা সেটা তারা জয়লাভ করেছিল, মানে তারা যুদ্ধে জিতে এই স্বাধীনতাটা তারা এনেছে, তাই আমাদের দেশ কিন্তু স্বাধীন। এবং এই যে ফোর ফাদার্স, পূর্বপুরুষ, এটা বলতে গিয়ে জীবিশ এর পরে আ লাইন অফ হিস্টোরিক্যাল রেফারেন্স টেনেছেন। তিনি এখানে এর পরে এক গুচ্ছ ঐতিহাসিক প্রসঙ্গ টেনে এনেছেন। কি কি সেগুলো দেখো। হোয়েন দে মেড, দে বলতে আওয়ার ফোর ফাদার, যখন আমাদের পূর্বপুরুষরা মেড করেছিল কিং জন, কিং জনকে সাইন, সই করতে ম্যাগনা চার্টা বা কার্টা, ম্যাগনা কার্টা। তাহলে আমাদের পূর্বপুরুষরা যারা আমাদের জন্য স্বাধীনতা জিতেছিল কি কি উপায়ে, যখন তারা সেই কিং জনকে দিয়ে ম্যাগনা চার্টা সই করিয়েছিল বা ম্যাগনা কার্টা সই করিয়েছিল। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা একটা মেডিয়েভাল ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে গ্রেট চার্টার, মানে মহা সনদ, বা এটাকে কার্টাও বলে, CRTA কার্টাও বলে আর চার্টাও বলে। তো ম্যাগনা কার্টা বা ম্যাগনা চার্টা হলো মহা সনদ। এটি একটি ঐতিহাসিক দলিল। 1215 সালে ইংল্যান্ডের রাজা জন এটি সই করেছিল। এর পেছনে কারণ হচ্ছে হেনরি II এর সন্তান ছিলেন কিং জন। তো তিনি যখন ইংল্যান্ডের রাজা ছিলেন তখন ইংল্যান্ডে ব্যারেনরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, মানে তার শাসনে ব্যারেনরা একদমই খুশি ছিলেন না। এমনিতেও কিং জন একজন কুখ্যাত রাজা ছিলেন, তার আরো একটা নাম রয়েছে জন ল্যাকল্যান্ড, মানে ল্যাক অফ ল্যান্ড, মানে তার জন্মের সময় এত পরিমাণ উত্তরসূরিদেরকে দেওয়ার জন্য ল্যান্ড ছিল না, তাই তার এরকম নাম হয়েছিল। তো ইতিহাসে ইনি একজন খলনায়ক, কুখ্যাত চরিত্র, মানে এই রাজার সাথে তার প্রজাগণের কখনোই বনিবনা হয়নি। বিশেষ করে ধর্মের সাথে তো তার কোনো ভালো সম্পর্কই ছিল না কখনো। চার্চের ব্যক্তিদেরকে তিনি তির্যক মন্তব্য করতেন তাদের উদ্দেশ্যে সবসময়। তিনি যে শ্রেণী তার ফেভারে কথা বলতো সে শ্রেণীর ওপরে কর মুকুব করে দিতেন, আর যারা তার বিরুদ্ধাচরণ করত তাদের উপরে তিনি কর বেশি করে চাপিয়ে দিতেন। তো চার্চের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, ফলে তিনি তার পছন্দ মতো ব্যক্তি আর্চ বিশপ না হওয়াতে তিনি কি করেছিলেন, চার্চের সন্ন্যাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিচ্ছিলেন, ব্যারনদের ওপর বেশি বেশি কর চাপিয়ে দিচ্ছিলেন, তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিভিন্ন নিয়ম বার করছিলেন। ফলে প্রজারা, ব্যারনরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, সেই সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না, তাহলে আর ক্লাসটা শেষ হবে না। তো ওভারঅল বলতে গেলে প্রজাদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, ফলে সবাই একত্রিত হয়ে, ব্যারনরা একত্রিত হয়ে রাজার এই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং রাজাকে 1215 সালে 15ই জুন রানীমেড নামক জায়গায় সমবেত হয়ে একটা চার্টার বা কার্টা, মানে একটা সনদ সই করতে বাধ্য করায়। এই চার্টারে কি ছিল? এই চার্টারে রাজার ক্ষমতাকে একদমই সীমিত করে দেওয়া হয়েছিল, অনেক কিছুর অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। তার এই ঔদ্ধত্য দেখে তার ক্ষমতাকে এতটাই সীমিত করে দেওয়া হয়েছিল, এখানে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। রাজা প্রজাদের কাছ থেকে অর্থ আদায় করতে পারবেন না, জোর করে কোনো কর চাপিয়ে দিতে পারবেন না, পার্লামেন্টের মত না নিয়ে রাজা প্রথম পুত্রকে যুবরাজ পদে অধিষ্ঠিত করতে পারবেন না, মেজ পুত্রকে গভর্নর জেনারেল করতে পারবেন না, বিচার ছাড়া কাউকে কারারুদ্ধ করতে পারবেন না,
শাস্তি প্রদান করতে পারবেন না, বিচার বিলম্বিত করার ক্ষেত্রে নিজের হস্তক্ষেপ করতে পারবেন না, এছাড়াও অনেক ধরনের সাংবিধানিক রুল প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত বিষয়ের ওপরে একটি খসড়া তৈরি করে সেই চার্টারে রাজাকে সই করতে বাধ্য করা হয়েছিল। এবং রাজা এটি কেন করেছিল? কারণ 1209 সালে যখন পোপের সাথে রাজার সংঘাত লাগে, যখন তিনি চার্চের সন্ন্যাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, তখন তিনি বুঝতে পারেন যে ফ্রান্স তার সাথে তার দেশের পোপের এই বনিবনা না হওয়ার সুযোগ উঠিয়ে যদি আক্রমণ করে ইংল্যান্ড এবং জিতে নেয়, তাহলে তার অবস্থা খুবই খারাপ হবে। অতএব তিনি আবারও প্রজাগণকে প্রশমিত করার জন্য অনেক কিছু করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু ব্যারনরা কোনো মতেই থামতে নারাজ। তারা শেষমেশ তারা নিজেরা একটা সনদ তৈরি করে বা চার্টার তৈরি করে এবং সেই সনদে রাজার ক্ষমতাকে একদমই সীমিত করে দেয় এবং সেই খসড়া রাজাকে দিয়ে সই করায়, যাতে রাজার ক্ষমতার রাশ তাদের হাতে থাকে। তো সেই খসড়া বা সেই চার্টারকে বলা হচ্ছে ম্যাগনা চার্টা। বোঝা গেছে? তো বলা হচ্ছে যখন আমাদের ওই ফোর ফাদার্সরা কিং জনকে দিয়ে ম্যাগনা চার্টা সাইন করিয়েছিল, ম্যাগনা চার্টার ফলে কি হয়েছিল? রাজার একছত্র অধিকারের অবসান হয়েছিল, অটোক্রেসি বন্ধ হয়েছিল। হোয়েন দে ডিফিটেড দ্য স্প্যানিশ আর্মাডা, আবারও দেখো স্প্যানিশ আর্মাডার রেফারেন্স দেওয়া হয়েছে। স্প্যানিশ আর্মাডা হচ্ছে মধ্য শতকের রাজকীয় স্পেনের নৌবাহিনীর একটি জাহাজ বহর। এতে অনেকগুলি জাহাজ ছিল, 22টি যুদ্ধ জাহাজ ছিল, 108টি বাণিজ্যিক জাহাজ ছিল। তো এই সমস্ত জাহাজগুলির একটা মিলিত সংঘ হচ্ছে স্প্যানিশ আর্মাডা, মানে জাহাজ বহর। স্পেনের জাহাজ খুব বড় বড় ছিল, খুব রাজকীয় ছিল। তো যখন অ্যাংলো স্প্যানিশ যুদ্ধ হয় 1585 থেকে 1604, এই সময়কালে যখন অ্যাংলো স্প্যানিশ যুদ্ধ চলছিল, তখন 1588 নেদারল্যান্ডের উপকূলে স্পেনের এই জাহাজবহর ধ্বংস হয়ে যায়। মানে ইংল্যান্ডের সাথে যখন স্পেনের যুদ্ধ চলছিল, সেই সময় 1588 শতাব্দীতে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেন একটা বিশাল নৌবহর প্রস্তুত করে, যার নাম ছিল স্প্যানিশ আর্মাডা। তো ইংল্যান্ডের বিরুদ্ধে এই নৌবহর যখন যুদ্ধে অবতীর্ণ হয়, তখন এই নৌবহরটি গ্রেভলাইন যুদ্ধে পরাজিত হয়। এর ধ্বংসের অনেকগুলো কারণ ছিল। আবহাওয়া খুব খারাপ ছিল, জাহাজগুলো যদিও খুব বড় ছিল, খুব রাজকীয় ছিল, কিন্তু এই জাহাজগুলো দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, যুদ্ধের কৌশল পরিবর্তন বা দ্রুত চলাচল করতে পারতো না। ফলে যুদ্ধের সময় বিভিন্ন কৌশলের প্রয়োজন হয়, সেগুলি এই জাহাজগুলি নিয়ে করা পসিবল ছিল না। যেখানে ইংরেজদের জাহাজগুলি এই জাহাজের তুলনায় ছোট হলেও সেই জাহাজগুলির দ্বারা তারা কিন্তু যুদ্ধের সময় বিভিন্ন কৌশল পরিবর্তন করে বিভিন্নভাবে এই জাহাজগুলির তুলনায় তাদের জাহাজগুলি থেকে তারা কিন্তু উপকৃত হয়েছিল। এছাড়াও এই জাহাজগুলোর কামানগুলো খুবই দুর্বল ছিল, সেগুলি অল্প দূরত্বে আঘাত করতে পারতো, কিন্তু রিলোড করতে অনেক সময় লেগে যেত। যেখানে ইংরেজদের কামানগুলো তাড়াতাড়ি রিলোড হয়ে যেত, বেশি দূরত্বে আঘাত করতে পারতো। তো এই সমস্ত কারণে স্প্যানিশ আর্মাডা 1588 ধ্বংসপ্রাপ্ত হয়। মূল কারণ আবহাওয়া, খুব ভয়ঙ্কর ঝড়ের শুরু হয়, ফলে এই জাহাজগুলি বেশিরভাগই ডুবে যায়। আর যেগুলি বেঁচেও থাকে সেগুলি এই জাহাজের দুর্বলতা, কামানের দুর্বলতা, যুদ্ধ কৌশলের অভাব, এগুলোর জন্য ধ্বংসপ্রাপ্ত হয়। তো টোটালি এই যে স্প্যানিশ আর্মাডার ধ্বংস মানে ইংল্যান্ডের যে জয়, জীবিশ সেটাই বলছেন। যে এখানেও কি দেখা গেল, আক্রমণকে প্রতিহত করে আমাদের ফোর ফাদার্সরা জয় এনেছিলেন। তিনি এটাই বলছেন যে তাই তো তারা আমাদের এই ল্যান্ডটাকে ফ্রিডম এনে দিয়েছেন। আমরা তো ফ্রি ল্যান্ডের পার্সন, আমরা তো ফ্রি। 1604 সালে ইংল্যান্ডের সাথে স্পেনের এই যুদ্ধ, অ্যাংলো স্প্যানিশ এই যে যুদ্ধ, এটার সমাপ্তি ঘটে লন্ডন চুক্তির মাধ্যমে, যেখানে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ এবং ইংল্যান্ডের রাজা জেমস এই চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে ইংল্যান্ড এবং স্পেনের আগের অবস্থা ফিরে আসে, স্থিতি অবস্থা ফিরে আসে। তো বলা হয় এই যে ডিফিট, এই যে জয়, মানে এখানে এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এক পক্ষের খুব আগ্রাসনী নীতি ছিল, অন্য পক্ষ ধীরে ধীরে পরাজিত হচ্ছিল, ফলে চুক্তিবদ্ধ হলো দুটো কান্ট্রি এবং শান্তি ফিরে এলো। তাহলে এখানেও দেখা গেল যে ইংল্যান্ড কিন্তু তার আক্রমণকারীদেরকে প্রতিহত করে নিজেদের দেশের যে শান্তি বা যে জয় সেটা সুনিশ্চিত করেছে। মানে সেই ফোর ফাদার্সরা এই কাজটি করেছে তাদের ল্যান্ডে। তো আজকে তাদের ল্যান্ড ফ্রি, এই সমস্ত পার্সনরা আমরা সবাই ফ্রি, তাই তিনি এই রেফারেন্সটা টেনেছেন। হোয়েন দে কাট অফ, যখন তারা ছিন্ন করেছিল কিং চার্লসের হেড, কিং চার্লসের মাথা। আবারও দেখো এখানে একটা হিস্ট্রিক্যাল রেফারেন্স, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ফ্রেজে কিন্তু হিস্ট্রিক্যাল রেফারেন্স টেনেছেন জীবিশ। তিনি আবার বললেন যে কিং চার্লসের হেড যখন তারা বিচ্ছিন্ন করেছিল। কিং চার্লস কে ছিল? জেকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড, আশা করি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সবার মনে আছে। তো জেমস ওয়ানের যে
সন্তান চার্লস ওয়ান সে ক্যাথলিকদের প্রতি বিশেষ তোষণ নীতি অবলম্বন করছিল, ফলে তার সাথে পাবলিকদের বিশেষ করে পার্লামেন্টের অনেক বচসা শুরু হয়, বিদ্রোহ শুরু হয়। শেষমেশ কি হয়, 1649-এর 30শে জানুয়ারি এই রাজাকে ক্রমওয়েলের শাসনাধীন যে পার্লামেন্ট মৃত্যুদণ্ড দেয়, শিরোচ্ছেদ করে দেয়। মানে কি, এই রাজা এতটাই অত্যাচারী হয়ে উঠেছিল ক্যাথলিকদের তোষণের মাধ্যমে যে তার সাথে প্রজাদের সম্পর্ক ভালো ছিল না, প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। তারা অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়। তো এখানেও অটোক্রেসির পতন করেছিল কারা, সেই যে শোষিত সমাজ, তারা বিদ্রোহ ঘোষণা করে অটোক্রেসিকে যেন, মানে রাজা তো একছত্র অধিকার বিস্তার করত, তাই রাজাকে যেন তারা সরিয়ে দিল বিদ্রোহের মাধ্যমে। তাহলে এখানেও একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যে বিদ্রোহ ঘোষণা করে আমাদের ফোরফাদার্সরা স্বাধীনতা এনেছিলেন। তারপরে দেখো, when they made King William accept the Bill of Rights, কিং উইলিয়াম অ্যাকসেপ্ট দ্য বিল অফ রাইটস, সেই গ্লোরিয়াস রিভলিউশন, গৌরবময় বিপ্লব, সেই যে ইংল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা, যখন চার্লস ওয়ানের পুত্র জেমস টু তার ক্যাথলিকপন্থী নীতির ফলে পার্লামেন্টের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজ করে যাচ্ছিল, তখন পার্লামেন্ট তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, জনগণ তার বিরুদ্ধে সোচ্চার হয়ে কি করা হয়েছিল, শেষমেশ তাকে সিংহাসনচ্যুত করার জন্য তার মেয়ে এবং তার যে জামাতা, মেয়ের যে স্বামী, ডাচ স্বামী উইলিয়াম অফ অরেঞ্জ, তাদেরকে আহ্বান করেছিল হস্তক্ষেপ করার জন্য, মানে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। ফলে দ্বিতীয় জেমসকে সিংহাসনচ্যুত করে তার মেয়ে এবং জামাতা উইলিয়াম অফ অরেঞ্জকে সিংহাসনে বসানো হয়েছিল, এবং এটা গ্লোরিয়াস রিভলিউশন নামেও পরিচিত। তাহলে আবারও পার্লামেন্ট বা জনগণ রাজার এই আগ্রাসনী নীতি, এই অত্যাচারের ফলে সোচ্চার হয়ে তাকে যে আর চায় না, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, তাকে সিংহাসনচ্যুত করলো, এবং যাকে তাদের পছন্দ তাদেরকে আহ্বান করে বসাল, মানে তাদের মতামতটাই বজায় রাখলো, তারা শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করলো। এটাই এখানে বোঝানো হয়েছে এই রেফারেন্সটার দ্বারা। এবং এই বিল অফ রাইটস কি ছিল? এই বিল অফ রাইটস ছিল 1689-এ সংসদ কর্তৃক গৃহীত, মানে ইংল্যান্ডের সংসদ কর্তৃক গৃহীত একটি আইন, যেটা ওই গ্লোরিয়াস রিভলিউশনের ফল, যেটা নাগরিকদের মৌলিক অধিকার, তাদের স্বাধীনতার একটা যে রূপরেখা, সেটা প্রদান করেছিল। মেনলি সংসদীয় আধিপত্যের এটা একটা নীতি যেটা প্রতিষ্ঠা হয়েছিল। উইলিয়াম অফ অরেঞ্জ, মানে জেমস টু এর যে জামাতা উইলিয়াম অফ অরেঞ্জ, এবং তার যে কন্যা মানে উইলিয়ামের স্ত্রী মেরি, এই বিলটি প্রণয়ন করেছিলেন। এই বিলের মূল বিষয় ছিল সংসদের সম্মতি ছাড়া আইন স্থগিত করা বা বাতিল করা অবৈধতা, সংসদের অনুমোদন ছাড়া কর আরোপ করাও অবৈধতা, এরকম আরো অনেক নীতি ছিল এই বিলে। তো এই বিলটা 1869-এ গ্লোরিয়াস রিভলিউশনের পরে উইলিয়াম অফ অরেঞ্জ এবং মেরি দ্বারা প্রণীত হয়েছিল। মানে এখানেও বোঝানো হচ্ছে যে অটোক্রেসি সেটাকে অ্যাবলিশ করে আবারও কিন্তু সাংবিধানিক সমস্ত কিছু প্রয়োগ করা হচ্ছে, মানে জনগণের অধিকারকে গুরুত্ব আরোপ করা হচ্ছে, তাদের ইচ্ছাকে গুরুত্ব আরোপ করা হচ্ছে, সেটাই এটা তুলে ধরছে। বোঝা গেছে? নেক্সট দেখো, when they issued and made good the American Declaration of Independence. দেখো এগেইন আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র 1776-এর 4 জুলাই অনুষ্ঠিত হয়। এটা একটা ঐতিহাসিক দলিল, যার মাধ্যমে যুক্তরাজ্যের সাথে ওই যে মার্কিন উপনিবেশগুলি, 13টি মার্কিন উপনিবেশগুলি যেগুলি যুদ্ধরত ছিল, সেগুলি যুক্তরাজ্যের শাসনের বাইরে স্বাধীন এবং সার্বভৌম হিসেবে ঘোষিত হয়। মানে ইউনাইটেড স্টেটসগুলি তো আগে ইংল্যান্ডের উপনিবেশ ছিল, কিন্তু তারা শেষমেশ বিদ্রোহ ঘোষণা করে ফ্রান্সের প্ররোচনায় ইংল্যান্ডের বিরুদ্ধে, মানে তাদের প্রভুদের বিরুদ্ধে, এবং তারা নিজেদের ওই স্টেটগুলোকে কি করে, স্বাধীন ডিক্লেয়ার করে। তাদের যে ওই স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাকেই বলছে আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 4 জুলাই 1776-এ অনুষ্ঠিত হয়। তো এখানেও বলা হচ্ছে যে আধিপত্য বিস্তারকে উৎখাত করে সেখানেও কিন্তু জনগণেরই সংবিধান প্রতিষ্ঠা হলো, মানে স্বাধীনতা এলো। when they won the battle of Waterloo, যখন তারা ব্যাটেল অফ ওয়াটারলুতে জয়লাভ করলো। ব্যাটেল অফ ওয়াটারলু এগেইন একটা হিস্ট্রিক্যাল রেফারেন্স, সেই নেপোলিয়ন 1815-এর
18ই জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে নেপোলিয়নের ফরাসি বাহিনীর সাথে ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বাধীন অ্যাংলো বাহিনীর যুদ্ধ হয়, যা ওয়াটারলুর যুদ্ধ নামে পরিচিত, এবং এই যুদ্ধেই নেপোলিয়নের পরাজয় ঘটে, তার শাসনের সমাপ্তি ঘটে। এই ওয়াটারলু যুদ্ধ ছিল একটা নেপোলিয়নিক যুদ্ধের একটা অংশ, এবং এই ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের ফলে নেপোলিয়নের শাসনেরও সমাপ্তি ঘটে। এই যুদ্ধের পরেই নেপোলিয়নের পতন হয়, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, এবং এই যুদ্ধের মাধ্যমেই ইউরোপে শান্তি ফিরে আসে, দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের অবসান ঘটে। তাহলে এগেইন ওয়াটারলুর রেফারেন্স দেওয়া হয়েছে। অ্যান্ড ট্রাফালগার অন দ্য প্লেইং ফিল্ডস অফ ইটন। এগেইন দেখো ট্রাফালগারের যুদ্ধের কথা বলা হয়েছে। অ্যান্ড ট্রাফালগার 1805 সালে ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশের এডমিরাল লর্ড নেলসন ফ্রান্সের নেপোলিয়ন আর স্পেনের মিলিত নৌবহরকে শোচনীয়ভাবে কিন্তু পরাস্ত করেছিল। মানে এই ট্রাফালগারের যুদ্ধও কিন্তু ওই নেপোলিয়নিক যুদ্ধেরই একটা অংশ ছিল, যেখানে ব্রিটিশের রাজকীয় যে নৌবাহিনী যুদ্ধ করছিল কার বিরুদ্ধে? ফ্রান্স এবং স্পেনের সম্মিলিত নৌবাহিনীর বিরুদ্ধে। 21 অক্টোবর 1805 এই যুদ্ধটা স্পেনের যে ট্রাফালগার উপকূল সেখানে সংগঠিত হয়েছিল, তাই এর নাম হয়েছে ট্রাফালগার ব্যাটল। এই যুদ্ধের কারণ ছিল ফ্রান্স এবং স্পেন এই যে নৌবাহিনী ব্রিটেন আক্রমণ করার প্রচেষ্টা করছিল, তাদের লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেলের ওপরে নিয়ন্ত্রণ নেওয়া। কারণ এই ইংলিশ চ্যানেলের ওপরে ইংল্যান্ডের যে আধিপত্য সেটা এতই বাড়ছিল যে এটাকে স্পেন এবং ফ্রান্স একটা থ্রেট আকারে দেখছিল। তাই তাদের নিজেদের বাণিজ্যিক এবং সামরিক স্বার্থের জন্য তারা এটাকে যেহেতু হুমকি হিসেবে দেখছিল, তারা কি করে ইংলিশ চ্যানেলের ওপরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইংল্যান্ডের ওপরে আক্রমণ চালায়। কিন্তু এই যুদ্ধেও তারা পরাজিত হয়, ইংল্যান্ডই জিতে যায় এই যুদ্ধে। ইংল্যান্ডের রাজকীয় যে নৌবাহিনী, তাদের যে নৌ ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে তারা আবারও কিন্তু স্পেন এবং ফ্রান্সের ওপরে জয়লাভ করে এই যুদ্ধে, তাই এটারও রেফারেন্স দেওয়া হয়েছে। অন দ্য প্লেইং ফিল্ডস অফ এটন। দেখো এই যে ফ্রেজটা প্লেইং ফিল্ডস অফ এটন, এটনের খেলার ক্ষেত্র, এই যে বাক্যাংশটা, এটা সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতাকে বোঝায়, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে, সামরিক বাহিনীর ক্ষেত্রে নেতৃত্ব, দক্ষতা, মূল্যবোধ, প্রয়োজনীয় যে মূল্যবোধ, এগুলোর ফলে যে সাফল্য, সেই ধারণাটাকে বোঝানোর জন্য প্লেইং ফিল্ডস অফ এটন বোঝানো হয়েছে। এখানে দেখো এটন, এটি ক্যাপিটালাইজ করা আছে, মানে এটা প্রপার নাউন। এটন হলো একটি কলেজ যেখানে গ্রেট ইংলিশ ওয়ারিয়ার্স বা পলিটিশিয়ানসরা তাদের যে আর্লি এডুকেশন সেটা সম্পন্ন করত। আর ইংল্যান্ড যেহেতু সব জায়গায় জয়ী হচ্ছে, সমস্ত কিছুতে জয়লাভ করছে, তাহলে কি বলা হচ্ছে যে তাদের যারা এই সমস্ত কিছুতে জয়লাভ করছে, তাদের যখন এই জায়গাটি এডুকেশনের জায়গা ছিল, মানে এই জায়গাটি তাদেরকে সেই সাফল্যের মূল্যবোধ, দক্ষতাটা তৈরি করিয়েছে, সামরিক বাহিনীকে কিভাবে নেতৃত্ব দিতে হবে এইগুলো শিখিয়েছে, যার ফলে তাদের আজ এই অভিজ্ঞতা হচ্ছে। তো এই যে ইটনে সেই সমস্ত গ্রেটেস্ট ইংলিশ ওয়ারিয়ার্সরা, ইংলিশ পলিটিশিয়ানসরা শিক্ষা গ্রহণের মাধ্যমে, এই এটনে শিক্ষা গ্রহণের মাধ্যমে, খেলাধুলোর মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে তাদেরকে জীবনে গঠনমূলক করে তুলেছে, ফলে তারা সাফল্য লাভ করছে। তাই এখানে এটনের রেফারেন্সটা দেওয়া হয়েছে, প্লেইং ফিল্ডস অফ এটন, মানে যারা এই সমস্ত যুদ্ধে বিজয়ী হচ্ছে, দিয়ে নিজের দেশকে একটা ফ্রি কান্ট্রিতে পরিণত করছে, তার মানে আমরা ফ্রি পারসন, তারা ওই এটনের ফিল্ডে প্লে করতো, মানে তারা শিক্ষাটা নিয়েছে ওই এটনে। অ্যান্ড হোয়েন অনলি দ্য আদার ডে, এবং যখন অন্য দিনে বা অন্যদিকে বলতে গেলে দে কোয়াইট আনইনটেনশনালি, তারা একদমই আনইনটেনশনালি, অনিচ্ছাকৃতভাবে চেঞ্জড দ্য জার্মান, অস্ট্রিয়ান, রাশিয়ান অ্যান্ড অটোমান এম্পায়ার্স ইন্টু রিপাবলিক্স। এখানে বোঝানো হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত যেই যুদ্ধ চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধের দিকে কিন্তু ইন্ডিকেট করছেন, সেদিকে তিনি আয়রনিক্যালি পয়েন্ট আউট করছিলেন। এই যুদ্ধে ইউকে তার অ্যালাইজদের সাথে মিলিত হয়ে যুদ্ধে জিতেছিল, ফলে এই যুদ্ধ জেতার ফলে এই যুদ্ধে পার্টিসিপেটকারী যে মোনার্কিয়াল রুলগুলো ছিল, সেই সমস্ত রুল কিন্তু এই যুদ্ধের পরে ধ্বংস হয়ে সেই সমস্ত জায়গাতে কিন্তু বা সেই সমস্ত জায়গা কিন্তু ডেমোক্রেসির আন্ডারে গিয়েছিল। যেমন জার্মান সেই সময় সাম্রাজ্য ছিল, মানে জার্মান এম্পায়ার ছিল, অস্ট্রিয়ান এম্পায়ার ছিল, অটোমান এম্পায়ার ছিল। তো এই সমস্ত এম্পায়ারগুলো ডিউরিং অ্যান্ড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কি হয়েছিল, এগুলো তাদের সেই যে মোনার্কিয়াল রুল
সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং ডেমোক্রেসির আন্ডারে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা যুদ্ধে হেরে গিয়েছিল, ফলে তাদেরকে ডেমোক্রেসির আন্ডারে আসতে হয়েছিল। মানে ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার এই সমস্ত মোনার্কিয়াল রুল, মানে ইচ অফ দ্য কান্ট্রিজ যেগুলোতে মোনার্কিয়াল রুল ছিল ওয়াজ ওভারথ্রোন বাই দ্য রিপাবলিক ডেভেলপমেন্ট। এখানে যে বিষয় এগেইন বলতে চেয়েছেন, এখানেও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু ইংল্যান্ড জয়লাভ করেছিল এবং ফলে কি হয়েছিল, মোনার্কিয়াল রুল যে সমস্ত কান্ট্রিগুলোতে ছিল সেগুলো কিন্তু ওভারথ্রোন বাই রিপাবলিক ডেভেলপমেন্ট। মানে এই সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রিগুলো কিন্তু গণতান্ত্রিক সংবিধানের আন্ডারে এসেছে। মানে অটোক্রেসি কোথাও কিন্তু চলেনি, সব জায়গায় কিন্তু অটোক্রেসি ভেঙে পড়েছিল। এবং ইংল্যান্ড যে জয়ী হয়েছিল সেই সমস্ত যুদ্ধতে, যেই সমস্ত যুদ্ধতে এই সমস্ত কান্ট্রিগুলো তার বিরুদ্ধে ছিল, তাদের সবার ওপরে জয়লাভ করেছিল, সেদিকটাও তিনি দেখাচ্ছেন যে আমাদের ফোরফাদার্সরা এই সমস্ত কিছু করে আমাদের এই জয়টা এনেছে। বোঝা গেছে? নেক্সট দেখো, when we grumble we are told that all our miseries are our own doings। যখন আমরা গ্রাম্বল মানে যখন আমরা ডিসস্যাটিসফ্যাকশন বোঝাই আমাদের, বা আমরা কমপ্লেইন করি এই ব্যবস্থার বিরুদ্ধে, আমাদেরকে বলা হয় যে তোমাদের এই যে মিজারিজ, তোমাদের এই যে দুঃখ দুর্দশা আর হয় আওয়ার উন, মানে তার আমাদেরকে বলে এগুলো আমাদের নিজেদের ডুইং, কর্মফল। বিকজ কারণ উই হ্যাভ দ্য ভোট, আমরা ভোট দিয়েছি। মানে যখন আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে কমপ্লেইন করি বা এই সমস্ত কিছু নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন প্রদর্শন করি, তারা আমাদেরকে বলে বা আমাদেরকে এটা বলা হয় এগুলো তো তোমাদেরই কর্মফল, তোমরাই তো ভোট দিয়েছো। তাহলে দেখো আমাদের ওপরেই এই জিনিসটাকে তারা থোপে দেয় আবার, মানে নিজেদের ঘাড়ে তারা কোনো দায় রাখে না। কারা? গভর্নমেন্ট বা সেই অটোক্রেটসরা, সেই মাস্টার্সরা, সেই প্রভুরা। হোয়েন উই সে হোয়াট গুড ইজ দ্য ভোট, তাহলে এটা শোনার পরে যদি আমরা বলি বা যখন আমরা বলি, তাহলে এই যে ভোট আমরাই যদি চুজ করেছি, তারই ফল আজ ভোগ করছি আমরা, নিজেদের কর্মফল, তাহলে এই ভোট সম্পর্কে ভালোটা কি? মানে তাহলে ভালো ভোট কোনটা? তার মানে আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা নিশ্চয়ই ভালো মানুষকে চুজ করিনি, তাই আমাদের দুঃখ দুর্দশা। তাহলে ভালো ভোট কি জিনিস? উই আর টোল্ড, তখন আমাদেরকে বলা হয় দ্যাট উই হ্যাভ দ্য ফ্যাক্টরি অ্যাক্টস। তাহলে যখন আমরা যদি আরো প্রশ্ন করতে যাই, তো তাহলে ভালো ভোট বা ভালো ব্যক্তি কে, যে যাকে ভোট দেবো, তখন আবার আমাদেরকে ঘুরিয়ে কি বলা হয় যে তোমাদের জন্য তো ফ্যাক্টরি অ্যাক্ট করা হয়েছে, অ্যান্ড ওয়েজ বোর্ডস এবং মজুরি সংগঠন, এগুলো তো করা হয়েছে তোমাদের জন্য। দেখো এই যে ফ্যাক্টরি অ্যাক্ট, ওয়েজ বোর্ডস, এগুলো ক্যাপিটালে রয়েছে, মানে এগুলো প্রপার নাউন। তো ইংল্যান্ডে কারখানা আইন 19 শতকে প্রবর্তিত হয়েছিল। মানে গোটা ইংল্যান্ড জুড়ে শিল্পে কর্মসংস্থানের অবস্থান নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে কারখানাগুলিতে এই আইন আনা হয়, যেখানে শ্রমিকদের নিরাপত্তা, কাজের সময়সীমা, স্বাস্থ্যকর পরিবেশ, মানে এই যে শিল্প সংস্থানগুলি, মানে এই যে কারখানাগুলি, এর পরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্যের দিক থেকে এই সমস্ত কারখানাগুলির পরিবেশ, এই সমস্ত কিছু যাচাই করার জন্য একটি অ্যাক্ট আছে, যেটা কিনা ফ্যাক্টরি অ্যাক্ট। এবং ওয়েজ বোর্ডস, মজুরি সংগঠন, এটাও গড়ে ওঠে। এই ফ্যাক্টরি অ্যাক্টস মানে এই কারখানা আইন 1802 সালে প্রথম আসে বা প্রথম প্রবর্তিত হয়, এবং পরবর্তীকালে এর আরো সংস্করণ ঘটে 1802 থেকে তাই 1833 পর্যন্ত। এই পুরোপুরি সময়টা জুড়ে এই কারখানা আইন আসে, সংশোধিত হয়, এই সমস্ত কিছু হয়। তাহলে বলেছে যে যখন আমরা বলতে যাই তাহলে ভোটের ভালো দিক বা কোনটা ভালো ভোট, তখন তারা বলে কেন ফ্যাক্টরি অ্যাক্টস, ওয়েজ বোর্ড, এগুলো তো তোমাদের জন্য করা হয়েছে, অ্যান্ড ফ্রি এডুকেশন, শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, অ্যান্ড দ্য নিউ ডিল অ্যান্ড দ্য ডোল। নিউ ডিল অ্যান্ড দ্য ডোল, দেখো নিউ ডিলটা আবার ক্যাপিটালাইজ করা রয়েছে, মানে এটা প্রপার নাউন। তো নিউ ডিল অ্যান্ড দ্য ডোল মানে নতুন চুক্তি এবং দান। এখানে ডিল বলতে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, একটা সোশ্যাল রিকনস্ট্রাকশন স্কিমের রেফারেন্স, যেটা প্রেসিডেন্ট রুজভেল্টের স্কিম ছিল যখন 1929 সালে মহামন্দা মানে গ্রেট ডিপ্রেশন চলছিল। তখন প্রেসিডেন্ট রুজভেল্ট এই নিউ ডিল প্রচলন করেন। এটা একটা সোশ্যাল রিকনস্ট্রাকশন স্কিম, কারণ গ্রেট ডিপ্রেশনের সময় অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, স্টক মার্কেট ক্র্যাশ করেছিল, বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক পতন ঘটেছিল। তো এই সংকটকালে বেকারত্ব, দারিদ্রতা, শিল্প উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্যের যে বিশাল ক্ষয়ক্ষতি, ব্যাংক ব্যবসার যে ব্যর্থতা, এগুলো দেখা দিচ্ছিল। ফলে এই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে এই গ্রেট ডিপ্রেশনের প্রতিক্রিয়ায় 1933 থেকে 1938 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটি বিস্তৃত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের প্রচলন করেন, যেটা নিউ ডিল নামে পরিচিত। তো এই নিউ ডিলের প্রসঙ্গ কেন দেওয়া হলো, যে যখন আমরা বলতে যাই তাহলে হোয়াট গুড ইজ দ্য ভোট, তখন আবার বলা হয়
তোমাদের জন্য ফ্যাক্টরি অ্যাক্ট রয়েছে, ওয়েজ বোর্ডস রয়েছে, নিউ ডিল রয়েছে, তাহলে এই সমস্ত কিছু তো তোমাদের জন্য রয়েছে। অভাবটা কোথায়? তোমাদের তো চাহিদা পূরণ করা হচ্ছেই। দেখো, দাসদেরকে, স্লেভার্সদেরকে এই রকম বলে তাদেরকে কিন্তু কোনো কথা আর বলতে দেওয়া হয় না, মানে সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তুলতে, কমপ্লেইন করতে অনুৎসাহিত করে দেওয়া হয়। অ্যান্ড হোয়াট মোর কুড এনি রিজনেবল ম্যান আস্ক ফর? তাহলে এত কিছু রয়েছে, এর বেশি কুড পারে এনি রিজনেবল ম্যান, কোনো যুক্তিযুক্ত মানুষ আস্ক ফর চাইতে। তাহলে এত কিছু রয়েছে, এর বেশি কোনো যুক্তিযুক্ত মানুষকে আর চাইতে পারে? এত কিছু তো তোমাদের জন্য রয়েছে। উই আর রিমাইন্ডেড, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়, দ্যাট দ্য রিচ আর ট্যাক্সড। তাহলে এই যে সমস্ত কমপ্লেইন আমরা যখন করি, আমাদেরকে বলা হয় এটা রয়েছে তোমাদের জন্য, ওটা রয়েছে, এর থেকে বেশি কোনো যুক্তিযুক্ত মানুষ এর থেকে বেশি আর কি চায়? এর পাশাপাশি আবার আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় এই যে রিচ ক্লাস যারা রয়েছে তাদেরকে জানো ট্যাক্স পে করতে হয়। আ কোয়ার্টার, আয়ের 1/4, আ থার্ড, 1/3, অর ইভেন আ হাফ অ্যান্ড মোর অফ দেয়ার ইনকাম। এমনকি হাফ বা হাফেরও বেশি তাদের যে ইনকাম, তার 1/4, কখনো 1/3, কখনো হাফ বা কখনো হাফের বেশিও এদেরকে কিন্তু ট্যাক্স পে করতে হয়। যাদেরকে তোমরা ওই অটোক্র্যাট বলছো, যাদেরকে তোমরা ধনশালী বলছো, যাদেরকে তোমরা প্রভু বলছো, তাদেরকে জানো ট্যাক্স পে করতে হয় এরকম। বাট দ্য পুয়ার আর নেভার রিমাইন্ডেড, কিন্তু গরিবদেরকে কখনোই মনে করানো হয় না দ্যাট দে হ্যাভ টু পে দ্যাট মাচ, যে তাদেরকে পে করতে হবে ওই পরিমাণ অফ দেয়ার ওয়েজেস, তাদের মজুরির, অ্যাজ রেন্ট, রেন্ট মানে ওখানে ট্যাক্স, as tax, in addition to having to work twice, এর সাথে সাথে as long every day, প্রত্যেক দিন এতটা পরিমাণ মানে দ্বিগুণ কাজ করতে, as they would need if they were, as they would need, যেহেতু তাদের প্রয়োজন হবে, if they were free, যদি তারা ফ্রি হয়, স্বাধীন হয়। তাহলে দেখো, আমরা যখন এই কথাটা বলতে যাই, মানে বলছেন যখন তোমরা এই কথাটা বলতে যাবে, তারা বলবে কেন এই সমস্ত কিছু, এই দুঃখ দুর্দশা যদি তোমাদের আজ হচ্ছে, এটা তো তোমাদেরই ফল, ভোট তো তোমরাই দিয়েছিলে। আবার যদি তুমি ঘুরে প্রশ্ন করো আবার, তাহলে ভালো ভোটটা কি বা কাকে ভোটটা দিলে ভালো হতো, এই সব যদি প্রশ্ন করতে যাও, তখন ওরা বুঝে যাচ্ছে যে ওদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে, তখন আবার ফট করে কথাটা ঘোরানোর জন্য বলবে কেন এই সমস্ত কিছু তো তোমাদের জন্য করা হয়েছে। সঙ্গে তারা এটাও বলবে, মানে তোমাকে পুরোপুরি দমিয়ে দিতে, তুমি তোমার দাসত্বটা যাতে না বুঝতে পারো, তুমি যে ভালোই আছো, তোমার প্রশ্ন দমিয়ে দিতে এটাও বলবে যে ওই যে রিচ ক্লাসেস, ওদেরকে ট্যাক্স পে করতে হয়, ওরা হাই ট্যাক্স পে করে, এবং বলবে না কোনটা, যে তোমাকেও তাহলে কিন্তু ওই, মানে তুমি যদি ফ্রি হতে চাও তাহলে কিন্তু তোমাকেও ওই পরিমাণ ট্যাক্স পে করতে হবে, ইন অ্যাডিশন টু ওয়ার্ক টুয়াইস অ্যাজ লং এভরিডে, এর সাথে আরো তোমাদেরকে প্রত্যেক দিন এতটা পরিমাণে দ্বিগুণ কাজ করতে হবে। এটা তোমাদেরকে মনে করাবে না, কিন্তু ওই কথাটুকু বলে রয়ে যাবে যে ওদেরকে অনেক ট্যাক্স পে করাতে হয়, মানে তোমরা যদি স্বাধীন হতে চাও তাহলে তোমাদেরও কিন্তু ওগুলোর প্রয়োজন হবে। এটা তারা বলবে না, উজ্জ্ব রেখে দেবে। মানে কি হলো, স্লেভাররা বা সেই শ্রমিক শ্রেণীরা যারা শোষিত হচ্ছে, তাদের ব্রেন ওয়াশ করা হলো যে তারা কিন্তু হাই ট্যাক্স পে করছে, তাদের 1/3, কখনো হাফ, কখনো হাফের বেশিই চলে যাচ্ছে। তো লেবার শ্রেণী এটার ফলে কি করবে, তাদের মাথায় এটাই ঢুকে যাবে যে তারা প্রচুর পরিমাণে, আয়ের তো প্রায় অর্ধেকই চলে যাচ্ছে তাদের, তাহলে ফ্রি হতে গেলে এদেরকেও সেই জিনিস পে করতে হবে, এটাই ওদের মাথায় থাকবে। কিন্তু ওরা এটা তোমাকে বলবে না, ওরা জাস্ট ওইটা বলে স্লাইডলি তোমার ব্রেনের সাথে খেলে যাবে, যাতে তোমার মনে হয় না না তুমি যে কন্ডিশনে আছো সেটা ঠিক, সেটার বিরুদ্ধে কমপ্লেইন করার কোনো মানে হয় না, কোনো রূপ স্লেভারি তোমাকে দিয়ে করানো হচ্ছে না, এটাই নিয়ম। তুমি বেশি ভাবছো, তুমি বেশি প্রশ্ন তুলছো, যেটা তুমি আছো সেটাই যথেষ্ট। কিন্তু একমাত্র তুমিই বুঝতে পারবে যদি ভালো করে ভাবো যে তুমি কিন্তু আনন্যাচারাল স্লেভারির অন্তর্গত, তুমি কিন্তু শোষিত হচ্ছ। যদি তুমি মন দিয়ে দেখো সেটাই বুঝতে পারবে। তারা কিন্তু তোমার ব্রেনের সাথে খেলবে এই সমস্ত কথা বলে, এটাই শ এখানে বোঝাতে চাইলেন। তাহলে আমরা এখানে দেখলাম শ ইজ পারফেক্টলি স্যাটিরিস্ট, ব্যঙ্গাত্মক। তিনি প্রথম কথা যে কনভেনশনাল গ্লোরিফিকেশন অফ ইংলিশ ফ্রিডম, সেটাকে তিনি রিডিকিউল করেছেন। আর দ্বিতীয়ত তিনি পুঁজিবাদের যে প্রতারণা, সেটার বিরুদ্ধে একটা ঘৃণা প্রদর্শন করেছেন, সেটার তীব্র নিন্দা করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শ যে ফ্যাবিয়ান সোসাইটি যোগদান করেছিলেন, সেখানে কি ছিল, ফ্যাবিয়ান সোসাইটির কার্যকলাপটা কিরকম ছিল, গ্র্যাজুয়াল চেঞ্জেস। তাহলে শও কিন্তু দেখো ধীরে ধীরে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে এই রকম হচ্ছে। এখানে যে ফ্যাবিয়ান সোসাইটির যে সোশ্যালিস্ট ধারণাটা তার মধ্যে ছিল, শয়ের কথাই কিন্তু সেটাই প্রকাশ পাচ্ছে, তাই না? আমরা এখানে ফ্যাবিয়ান সোশ্যালিস্ট
জিবি শখে দেখতে পাচ্ছি, যিনি কিনা পুঁজিবাদের প্রতারণার তীব্র নিন্দা করছেন। বোঝা গেল? আশা করি এতদূর পর্যন্ত সবার আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। পার্ট 4 তাহলে এতদূরই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে, এবং যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে।